দীনেশ খোকা, এই নৌকাটা দেখছি অনেক বেশি নড়ছে। নৌকাটা এমনভাবে নড়তে থাকলে তো আমরা নৌকা থেকে পড়ে যাব। আমার কথাটা শুনে আমার ছেলে দীনেশ মুচকি একটা হাসি দিয়ে শান্ত গলায় বলল, আরে মা, কিছু হবে না। আপনি অযথাই ভয় করছেন। তাছাড়া আপনার সাথে আমিও তো আছি। আমি থাকতে আপনার ভয় কিসের? আমার ছেলে দীনেশের কথাটা শেষ হতেই আমি বললাম, তা ঠিক আছে, কিন্তু খোকা, তবুও আমার ভয় লাগছে ভীষণ। তুই নৌকাটা থামিয়ে দিতে বল। আমার এখানে আর ভালো লাগছে না। আমার কথাটা শেষ হতেই দীনেশ বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি নৌকা থামাতে বলছি। আপনি একটু শান্ত হয়ে বসুন। এই বলে আমার ছেলে দীনেশ আমাকে নৌকার এক কোণে বসিয়ে দিল। আমার ছেলে দীনেশ আমাকে নৌকার এক কোণে বসিয়ে দিয়ে সেও আমার পাশে বসতে নিবে, এমন সময় আচমকা আমাদের নৌকাটা আরো বেশি করে নড়তে লাগল। নৌকাটা এত বেশি নড়তেই আমি আমার ছেলে দীনেশের, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলে দীনেশের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি দিশা রানী দাস। আমার বয়স ৩৮। আমি একজন বিবাহিত নারী ও এক ছেলে সন্তানের জননী। আমার ছেলের নাম দীনেশ। আমার ছেলে দীনেশের বয়স ২২। যদিও আমার ছেলে দীনেশকে দেখে একদমই মনে হয় না যে তার বয়স সবে মাত্র ২২, বরং দীনেশকে দেখে মনে হয় তার বয়স কম করে হলেও ২৫ হবে। আমার ছেলে দীনেশ বর্তমানে কলেজে পড়াশোনা করে। আমার স্বামীর নাম রাজেশ কুমার। আমার স্বামী রাজেশ কুমার পেশায় একজন ব্যবসায়ী। আমি আমার স্বামী ও সন্তানকে নিয়ে কলকাতা শহরে থাকি। আমার ছেলে দীনেশ ছোটবেলা থেকেই আমার সকল কথা খুব মান্য করে। আমি আমার ছেলে দীনেশকে যেটা বারণ করি, সে আমার সকল বারণ শোনে। সেই সাথে আমার ছেলে দীনেশ আমাকে অনেক সম্মান ও করে। আমিও আমার ছেলে দীনেশকে অনেক বেশি স্নেহ করি। যেখানে আজকালের ছেলে মেয়েরা নিজের বাবা মাকে তেমন একটা সম্মান করে না বললেই চলে, সেখানে আমার ছেলে দীনেশ আমাকে ও তার বাবাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে। যেই কারণে আমি ও আমার স্বামী আমাদের সন্তানকে নিয়ে অনেক খুশি। আমার স্বামী যেহেতু পেশায় একজন ব্যবসায়ী, তাই তিনি আমাদের তেমন একটা সময় দিতে পারেন না। আমিও কখনো আমার স্বামীর থেকে সময় প্রত্যাশা করিনি, কারণ আমি জানি আমি আমার স্বামীর কাছে যতই সময় চাই না কেন, তিনি কখনোই আমাদের সময় দিতে পারবে না। আর এই কারণেই আমি ও আমার ছেলে দীনেশ নিজেদের মনের ইচ্ছে মনের মাঝেই রেখে দেই। আমি বা আমার ছেলে দীনেশ কখনোই আমাদের মনের ইচ্ছে আমার স্বামী রাজেশ কুমারের সামনে করি না। আমার জীবনটা মোটামুটি ভালোই চলছিল। আমার ছেলে দীনেশ ছোটবেলা থেকেই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করত। আমি যে ভ্রমণ পছন্দ করি না বিষয়টা এমন নয়, আমিও ভ্রমণ করতে পছন্দ করতাম। আমি আর আমার ছেলে দীনেশ প্রায় সময় ভ্রমণ করতে চলে যেতাম। আমার স্বামী রাজেশ কুমার নিজেও আমাদেরকে বাহিরে থেকে ঘুরে আসতে বলতেন। তবে গত ৫ মাস ধরে আমি বা আমার ছেলে দীনেশ কোথাও ভ্রমণ করতে যাইনি, যেই কারণে আমার বা আমার ছেলে দীনেশ কারোর মনই খুব একটা ভালো নেই। আমরা চাইলে হয়তো ঘুরতে যেতেই পারতাম, তবে দীনেশের কলেজে পরীক্ষা শুরু হয়ে যাবে। এই কারণেই মূলত আমি দীনেশকে ঘুরতে যাওয়ার বিষয়ে কিছু বলিনি। আমি প্রতিদিনের মতো আজ ও নিজের সংসারের সকল কাজকর্ম করছিলাম।
এইদিকে আমার ছেলে দিনেশ কলেজ থেকে খানিক ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসলো। দিনেশ বাড়িতে প্রবেশ করতেই আমার চোখ পড়ল আমার ছেলের উপর। আমি আমার ছেলে দিনেশের দিকে তাকিয়ে বেশ ভালোই বুঝতে পারছি যে দিনেশ আজ অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। আমি আমার ছেলে দিনেশের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বললাম, দিনেশ, তোকে আজ এতটা ক্লান্ত লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে কি? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে দিনেশ একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, না মা, কোনো সমস্যা নেই। আসলে আজ কলেজে স্পোর্টস ছিল। এই গরমের মধ্যে খেলাধুলা করার কারণে আমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছি মা। দিনেশ কথাটা বলতেই বসার ঘরের সোফার উপর বসে পড়ল। আমার ছেলে দিনেশ বসার ঘরের সোফার উপর বসে পড়তেই আমি আমার ছেলের দিকে এগিয়ে গেলাম। আমি আমার ছেলে দিনেশের দিকে এগিয়ে আসতেই দেখতে পেলাম আসলেই আমার ছেলে দিনেশ অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। আমি দিনেশকে ক্লান্ত দেখে তাকে আর কোনো কথা জিজ্ঞেস করলাম না। আমি আমার ছেলে দিনেশকে কোনো কথা জিজ্ঞেস না করে সোজা চলে গেলাম আমার কিচেনের দিকে। আমি আমার কিচেনে চলে এসে আমার ছেলে দিনেশের জন্য লেবুর জলের শরবত করে নিলাম। আমি দিনেশের জন্য লেবুর জলের শরবত করে নিয়ে কিচেন থেকে বেরিয়ে সোজা চলে আসলাম আমাদের বসার ঘরে। আমি আমাদের বসার ঘরে এসে আমার ছেলে দিনেশকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বললাম, দিনেশ খোকা, এই লেবুর জলের শরবতটা খেয়ে নে তুই। এই লেবুর জলটা খেলে তোর সকল ক্লান্তি এক পলকেই উধাও হয়ে যাবে। আমার কথাটা শুনে দিনেশ বলল, এটা কি বলছেন আপনি? এই সামান্য লেবুর জলের আমার ক্লান্তি কেমন করে দূর হয়ে যাবে? দিনেশের মুখে এমন প্রশ্ন শুনে আমি আমার ছেলে দিনেশকে উদ্দেশ্য করে বললাম, খোকা, তোকে এত কিছু বুঝতে হবে না। তোকে আমি বলেছি এই লেবুর জলটুকু খেয়ে নিতে। তুই আমার কথা মতো লেবুর জলটুকু খেয়ে নিবি, ব্যাস। আর কোনো কথা আমি শুনতে চাই না। আমার ভারী কণ্ঠে বলা কথাটা শুনে আমার ছেলে দিনেশ কিছুটা চুপসে গেল। দিনেশ খানেক নিশ্চুপ হয়ে গিয়ে আমার কথা মতো লেবুর জল খেতে শুরু করল। আমার ছেলে দিনেশ নিশ্চুপ হয়ে লেবুর জল খেতে শুরু করতেই আমি আমার ছেলে দিনেশের ঠিক পাশে গিয়ে বসে পড়লাম। আমি দিনেশের পাশে গিয়ে বসে পড়তেই আমার ছেলে দিনেশ লেবুর জল খেয়ে নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, মা, লেবুর জলটা খেতে আমার অনেক ভালো লেগেছে। আপনি এত ভালো লেবুর জল বানালেন কি করে? আমি আমার ছেলে দিনেশের মুখে আমার প্রশংসা শুনে মুচকি হেসে ফেললাম। আমি মুচকি হেসে ফেলে আমার ছেলে দিনেশকে উদ্দেশ্য করে বললাম, আরে খোকা, আমি আর কোথায় ভালো লেবুর জল তৈরি করলাম? তোর বাবা তো এখনো বলে আমার হাতের রান্না নাকি একদমই ভালো খেতে হয় না। আমার কথাটা শুনে দিনেশ বলল, বাবা হয়তো স্বাদ এখনো চিনতে পারেনি, তাই এমন কথা বলে। কিন্তু মা, একটা সত্যি কথা হলো, আপনার দেয়া এই লেবুর জলের শরবত খেতেই আমার সকল ক্লান্তি যেন পালিয়ে গেল। আমি এখন মনে হচ্ছে একদম রিচার্জ হয়ে গেছি। দিনেশের বলা কথাটা শুনে আমি হেসে ফেললাম। সত্যি বলতে, প্রশংসা শুনতে কার না ভালো লাগে? তাও যদি হয় নিজের ছেলের মুখ থেকে প্রশংসা শোনা। একজন মায়ের কাছে এর থেকে খুশির আর কিছু হতে পারে না। আমি আমার ছেলে দিনেশের কথা শুনে মুচকি হেসে ফেলে বললাম, খোকা, তোর জন্য কি আরো একটু লেবুর জল করে নিয়ে আসব? আমার প্রশ্নটা শুনে দিনেশ বলল, তার কোনো প্রয়োজন নেই মা। আপনি এমনিতেই সকাল থেকেই সংসারের সকল কাজকর্ম একে করছেন। এখন আবার আমার জন্য আলাদা পরিশ্রম করতে হবে না। আপনি নিজের কাজ শেষ করে নিন। আমি গিয়ে ফ্রেশ হয়ে নেই। আমি দিনেশের কথাটা শুনে বললাম, আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে বিশ্রাম করে নে তাহলে। আমিও আমার সংসারের সকল কাজকর্ম শেষ করে নেই। আমার কথা মতো দিনেশ সোফার উপর থেকে উঠে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। আমার ছেলে দিনেশ তার ঘরের দিকে চলে যাচ্ছে, আর আমি নির্বে আমার ছেলের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি।
আজকাল আমার ছেলে দিনেশের মাঝে আমি বেশ অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি। যদিও এটা আসলেই পরিবর্তন নাকি পড়াশোনার চাপ সেটা আমি বুঝতে পারছি না। আমার ছেলে দিনেশ আগে প্রতি মাসেই বাহিরে ঘুরতে যাওয়ার বায়না করত, তবে আজ এতগুলো মাস হয়ে গেল তবুও সে একবারের জন্য আমার কাছে বাহিরে ঘুরতে যাওয়ার বায়না করেনি। এই বিষয়টা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছে। আমি সোফার উপসে থেকে প্রায় মিনিট 2 সময় আপন মনে আমার ছেলে দিনেশের কথা চিন্তা করলাম। আমি আপন মনে আমার ছেলে দিনেশের কথা চিন্তা করে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিলাম। আমি নিজেকে সামলে নিয়ে বসা থেকে উঠে পড়ে আবার নিজের সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমি নির্দিষ্ট সময় আমার সংসারের সকল কাজকর্ম শেষ করার পর দুপুরের দিকে আমি ও আমার ছেলে দিনেশ একসাথে বসে দুপুরের খাবার খেয়ে নিলাম। আমি আর আমার ছেলে দিনেশ দুপুরের খাবার খাওয়ার সময় একদম নিশ্চুপ হয়েই খাবার খাচ্ছিলাম। প্রায় বেশ খানেক সময় নিশ্চুপ হয়ে খাবার খাওয়ার পর আমার ছেলে দিনেশ আমার দিকে কিছুটা অদ্ভুতভাবে তাকিয়ে আপন মনে কিছু একটা চিন্তা করে আমাকে উদ্দেশ্য করে বলল, মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনি যদি কিছু মনে না করেন। আমি দিনেশের বলা কথাটা শুনে খাবার খেতে খেতে দিনেশকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বললাম, হ্যাঁ খোকা, বল না। তাছাড়া আমি তোর কথায় আর কি বা মনে করব, যা ইচ্ছে হয় বল। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে দিনেশ আমাকে উদ্দেশ্য করে বলল, মা, আজ অনেকগুলো মাস তো হয়ে গেল কিন্তু আমি বা আপনি কোথাও ঘুরতেও যাইনি, আর না আমি আপনার কাছে ঘুরতে যাওয়ার কোনো বায়না করেছি। আমি দিনেশের কথাটা শুনে বললাম, হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু আজ হঠাৎ ঘুরতে যাওয়ার কথা কেন বলছিস? আমার প্রশ্নের উত্তরে আমার ছেলে দিনেশ বলল, কেন বলবো না মা, বাহিরে ঘুরতে না গেলে মন অশান্ত হয়ে উঠবে, তো পড়াশোনায় মন বসবে না। তাছাড়া এই ব্যস্ত শহরের সকল ব্যস্ততার থেকে একটু দূরে গিয়ে কয়েকদিন রিল্যাক্স করার জন্য আমাদের উচিত বাহিরে থেকে ঘুরে আসা। আমার ছেলে দিনেশের বলা কথাগুলো শোনার পর আমি মুচকি হেসে ফেললাম। আমি আরও ভেবেছি হয়তো আমার ছেলে দিনেশের মাঝে পরিবর্তন চলে এসেছে, কিন্তু এখন দেখছি আমার ভাবনাটা একদমই সঠিক না। আমার ছেলে দিনেশ সেই আগের মতোই আছে, সে এখনো বাহিরে ঘুরতে যেতে চাইছে। আমি মুচকি হেসে ফেলতেই আমার ছেলে দিনেশ আমার দিকে কিছুটা অবাক হয়ে তাকালো। আমার ছেলে দিনেশ কিছুটা অবাক হয়ে গিয়ে আবার আমাকে উদ্দেশ্য করে বলল, মা, আপনি এখন কেন হাসছেন? আমার বলা কথা কি আপনার সিরিয়াস লাগছে না? চলুন না মা, কোথাও থেকে আমি আর আপনি মিলে ঘুরে আসি। আমি দিনেশের কথাটা শুনে বললাম, না খোকা, এই সময় কোথাও যাওয়া যাবে না। তাছাড়া সামনেই তো তোর পরীক্ষা, এখন মন দিয়ে পড়াশোনা কর। পরীক্ষার পর তোকে নিয়ে আমি ঘুরতে যাব, কথা দিলাম। কিন্তু এখন ঠিকভাবে পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা দিতে হবে। আমার বলা কথাটা শুনতেই আমার ছেলে দিনেশের মুখটা খানিক কুঁচকে উঠল। দিনেশ নিজের মুখটা কুঁচকে নিয়ে আমাকে উদ্দেশ্য করে কিছুটা অভিমানী কণ্ঠে বলল, মা, আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। আমি আজকেই আপনাকে সাথে নিয়ে নদীতে ঘুরতে যাব। আপনি দয়া করে আমাকে বারণ করিয়েন না। বেশি সময় ঘোরাঘুরি করব না, অল্প সময় নৌকাতে ঘুরে আবার বাড়ি ফিরে আসব। আইডিয়াটা কেমন মা? আমি দিনেশের বলা কথাটা শুনে খানিক নিশ্চুপ হয়ে যাই। আমি নিশ্চুপ হয়ে আপন মনে আমার ছেলে দিনেশের বলা কথাটা ভাবতে থাকি। আমি দিনেশকে খুব ভালোভাবেই জানি। আমি জানি আমার ছেলে দিনেশ যখন একবার বলেছে আজ সে বাহিরে ঘুরতে যাবে, তখন সে আর আমার কোনো কথাই শুনবে না। তাই আমি নিজেও আর দিনেশকে বারণ করালাম না। আমি আমার ছেলে দিনেশকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা তুই যখন এত করে বলছিস তখন চল নদীর পাড় থেকে ঘুরে আসি।
কিন্তু খোকা, আমরা কিন্তু বেশি সময় ঘোরাঘুরি করব না। অল্প সময় ঘোরাঘুরি করেই আমরা বাড়ি ফিরে আসব কেমন? আমার কথাটা শেষ হতেই দীনেশ মুচকি একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে মা, আপনি যেমনটা বলবেন তাই হবে। আমি আমার ছেলে দীনেশের কথাটা শুনে আর কিছু বললাম না তাকে। আমি আর আমার ছেলে দীনেশ দুপুরের খাবার খেয়ে নিয়ে নিজেদের রুমে গিয়ে কিছু সময় বিশ্রাম করে নিলাম। আমি আর দীনেশ বিশ্রাম নিয়ে নদীর পাড়ে ঘুরতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। আমি আর দীনেশ তৈরি হয়ে একসাথেই বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলাম নদীর পাড়ে। আমি আর আমার ছেলে দীনেশ নদীর পাড়ে চলে এসে নৌকায় করে নদী ঘুরে দেখতে শুরু করলাম। সত্যি বলতে নৌকায় করে নদীতে ঘুরতে আমার ভীষণ ভালো লাগছে। নদীর বুকের প্রবাহিত বাতাস যেন আমার মনকে ছুঁয়ে দিচ্ছে বারংবার। আমি আর আমার ছেলে দীনেশ আরও কিছু সময় নৌকায় ভ্রমণ করার পর আচমকা নৌকাটা দুলতে শুরু করল। আমাদের নৌকা এমনভাবে দুলতে শুরু করতেই আমি দীনেশকে ডেকে বললাম, দীনেশ খোকা, এই নৌকাটা দেখছি অনেক বেশি নড়ছে। নৌকাটা এমনভাবে নড়তে থাকলে তো আমরা নৌকা থেকে পড়ে যাব। আমার কথাটা শুনে আমার ছেলে দীনেশ মুচকি একটা হাসি দিয়ে শান্ত গলায় বলল, আরে মা, কিছু হবে না। আপনি অযথাই ভয় করছেন। তাছাড়া আপনার সাথে আমিও তো আছি। আমি থাকতে আপনার ভয় কিসের? আমার ছেলে দীনেশের কথাটা শেষ হতেই আমি বললাম, তা ঠিক আছে, কিন্তু খোকা, তবুও আমার ভয় লাগছে ভীষণ। তুই নৌকাটা থামিয়ে দিতে বল। আমার এখানে আর ভালো লাগছে না। আমার কথাটা শেষ হতেই দীনেশ বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি নৌকা থামাতে বলছি। আপনি একটু শান্ত হয়ে বসুন। এই বলে আমার ছেলে দীনেশ আমাকে নৌকার এক কোণে বসিয়ে দিল। আমার ছেলে দীনেশ আমাকে নৌকার এক কোণে বসিয়ে দিয়ে সেও আমার পাশে বসতে নিবে এমন সময় আচমকা আমাদের নৌকাটা আরো বেশি করে নড়তে লাগলো। নৌকাটা এত বেশি নড়তেই আমি আমার ছেলে দীনেশের হাত শক্ত করে চেপে ধরলাম। আমার ছেলে দীনেশ আমাকে এতটা ভয় পেতে দেখে মুচকি হেসে আমার পাশেই বসে থাকল। আরও প্রায় মিনিট 15 সময় আমি আর দীনেশ নৌকায় বসে থাকলাম আর অনেক বেশি গল্প করে আড্ডা দিয়ে নৌকায় ভ্রমণ করলাম। আমি আমার জীবনের আগেও অনেকবার নৌকায় ভ্রমণ করেছি, তবে আজকের মতো ভালো লাগা এর আগে কখনোই আমার মনের মাঝে কাজ করেনি। আমি আর আমার ছেলে দীনেশ আরও অনেকটা সময় নৌকায় ঘোরাঘুরি করার পর আমরা আমাদের বাড়ি ফিরে আসলাম। আজকের এই ভ্রমণের কথা সব সময় আমার স্মৃতিতে থাকবে। আজ আমি সত্যি মন থেকে অনেক খুশি। আমি চাই এমনভাবেই সবসময় আমার ছেলে দীনেশের সাথে ঘোরাঘুরি করতে, কারণ ভ্রমণ মনকে শান্ত রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলে দীনেশের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।